নির্বাচন সামনে রেখে প্রার্থিতা চূড়ান্ত করার তোড়জোড়ে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন হবে এ সরকারের অধীনেই। প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবে একজন সশস্ত্র আনসার। অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করলেন মুফতি মুহিবুল্লাহ। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন, অভিযুক্তদের সরিয়ে দেওয়ার আহ্বান দলগুলোর। প্রবল ঘূর্ণিঝড়ে সাগর উত্তাল, হয়ে উঠছে ভয়ঙ্কর। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে জরুরি নির্দেশনা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নির্বাচন সামনে রেখে প্রার্থিতা চূড়ান্ত করার তোড়জোড়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি। অক্টোবর মাসের মধ্যেই 2 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত প্রায় গুছিয়ে এনেছে দলটি। একাধিক মাঠ জরিপ ও সাংগঠনিক প্রতিবেদনের পর এখন চলছে চূড়ান্ত প্রক্রিয়া। সারা দেশের সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে নির্বাচনী দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থীদের নাম ঘোষণার পাশাপাশি যাদের সবুজ সংকেত দেওয়া হবে তাদের পর্যবেক্ষণেও রাখা হবে। প্রত্যাশা অনুযায়ী মাঠে সক্রিয় না থাকলে তফসিলের পর প্রার্থিতা পরিবর্তনও হতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই দলীয় স্থায়ী কমিটির বৈঠকে 2 শতাধিক আসনে মনোনয়ন চূড়ান্ত হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিএনপি। জামায়াত ইতোমধ্যেই মাঠে নামায় প্রচারে পিছিয়ে না পড়তেই বিএনপি দ্রুত এই প্রক্রিয়া শেষ করতে চায়। দলটি জানায়, প্রায় 150 আসনে কোনো জটিলতা নেই, তবে স্থানীয় বিরোধ আর একাধিক মনোনয়ন প্রত্যাশীর কারণে কিছু আসনে দ্বন্দ্ব রয়ে গেছে। এসব বিরোধ মেটাতে সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে একাধিক বৈঠক করছে হাইকমান্ড। সাম্প্রতিক বৈঠকগুলোতে তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তাই বিভেদ নয়, ঐক্যই এখন মূল শক্তি। তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করেছে জামায়াত। শুনানি শেষে দলটির আইনজীবী শিশির মনির বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। আজ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে 4র্থ দিনের শুনানি হয়। এদিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অনন্য ইউনিক, তবে রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। এর আগে 3য় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন, যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত। এর আগে গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার আপিল করেন। এর আগে 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের আপিল বিভাগ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে 13 জন আনসার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। তিনি বলেন, নির্বাচনের সময় সবথেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 জন সদস্য। এই 13 জনের মধ্যে 3 জনের কাছে হাতিয়ার থাকবে, 10 জন থাকবে অস্ত্র ছাড়া। এই 10 জনের মধ্যে 6 জন পুরুষ ও 4 জন নারী আনসার সদস্য ভোট কেন্দ্রে থাকবেন। নির্বাচনের আগে অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র সবসময়ই কিছু বাইরে থাকে। 2 দিন আগেও দেখেন 8টি অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকবে অস্ত্র উদ্ধার হতেই থাকবে। একসময় দেখবেন বাইরে আর কোনো অস্ত্র নেই।
গাজীপুরের টঙ্গীর টি&টি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি স্বীকার করেছেন যে তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। আতাউর রহমান বিক্রমপুরীর লাইভে যোগ দিয়ে তিনি বিষয়টি স্বীকার করেন। গত রাত 12টার দিকে আতাউর রহমান বিক্রমপুরী ফেসবুক লাইভে আসেন। লাইভ চলাকালে ফোনে মহিবুল্লাহর মেয়েকে সংযুক্ত করা হয়। সেখানে মেয়েটি জানান তার বড় ভাই ফোনে জানিয়েছেন তাদের বাবা নিজেই স্বীকার করেছেন যে সবকিছু তিনি নিজের ইচ্ছাই করেছেন। এরপর রাত 2:30টার দিকে বিক্রমপুরী আবার লাইভে আসেন। সে সময় তার পুলিশের সঙ্গে যোগাযোগ হয়। পুলিশ তাকে জানায় তিনি চাইলে মসজিদের ভেতরে যেতে পারেন, তবে তার সঙ্গে সর্বোচ্চ একজন মুরিদ যেতে পারবেন। কিন্তু বিক্রমপুরী সেই শর্তে ভেতরে যেতে রাজি হননি। ঠিক তখনই তার মোবাইল ফোন আসে মুফতি মহিবুল্লাহর ছোট ছেলের কাছ থেকে। তিনিও একজন আলেম। ফোনে মহিবুল্লাহ নিজেই কথা বলেন এবং জানান, আমি নিজেই সব করেছি, নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি, গুম হওয়ার অভিনয় করেছি, ঘটনাটি ভাইরাল করেছি, তাই তোমরা আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না। মহিবুল্লাহ মিয়াজি সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মহিবুল্লাহ মাদানী নামেই বেশি পরিচিত। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। বিএনপি, জামায়াত ও এনসিপির সব দলেরই অভিযোগ, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকা কিছু উপদেষ্টা ও কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। বিএনপি শুরু থেকেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছিল। এবার দলটির অভিযোগের কেন্দ্র সড়ক ও সেতু, রেল এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স ও মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদকেও সরানোর আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যদিকে জামায়াতের অভিযোগ, কিছু উপদেষ্টা প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তাদের নেগেটিভ লিস্টে আছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। এনসিপিও অভিযোগ তুলেছে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানকে ঘিরে। রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করছেন, দলগুলোর মতামতকে গুরুত্ব দিতে হবে। নির্বাচনের আগে যারা পক্ষপাত করছেন তাদের সরানো জরুরি। প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোন্থা। এর প্রভাবে বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার বেগে বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় 4 বন্দরে হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ আবহাওয়ার 9 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোন্থা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1290 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1250 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1140 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1155 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত নিয়োগে নীতিমালা তৈরি করছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এই সংক্রান্ত নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। এই নীতিমালা অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। মাওসির সহকারী পরিচালক বেসরকারি কলেজ মঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ বা স্নাতক কলেজ এর প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার জন্য অনুসরণীয় নির্দেশমালা প্রতিপালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।